আজকে 60তম দিন, আমরা আমাদের লাস্ট সেশনে আছি। হ্যাঁ, শেষ ক্লাস। কিছু সফট স্কিল রিলেটেড কনসেপ্ট দিব। আপনাদের ক্লাস শেষ। আপনাদের কিছু ক্লাস বেশি দেয়া হয়েছে। আর 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 মানে আর কিছু ক্লাস মানে কি মনে করছেন যে এরা আর আসবে? এটা চিন্তা করতেছে যে কবে না শেষ হয়। হ্যাঁ, 60টা ক্লাস খুবই টাফ। তারপরেও যে আমরা আছি, 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, জুনের 21 তারিখে শুরু হয়েছে ক্লাস। আজকে হচ্ছে 5 তারিখ অক্টোবরের। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 3 মাস চলে গেছে। 3 মাস 15 দিন। 15 দিন মতো আপনারা ছুটি পেয়েছেন রোজা এবং কোরবানিতে। আরো বেশি আর কি, রোজা কোরবানির মিলে 20-22 দিন মতো ছুটি হয়েছে। আর 3 মাসেই কনক্রিট 3 মাসেই শেষ হওয়ার কথা। বাই দ্য ওয়ে, তারপরেও 60টা সেশন কন্টিনিউ করা কিন্তু সহজ না। তারপরেও আপনারা যে শেষ পর্যন্ত থাকতে পেরেছেন, এটা বলতে পারেন যে রেকর্ড। হ্যাঁ, পরবর্তী ব্যাচগুলো, হ্যাঁ আপনার ফার্স্ট। এই পর্যন্ত কোনো ব্যাচেরই 60টা ক্লাস হয় নাই। না, আমরা আর ডাকবো না আপনাদের। আমরা বলবো যে আপনারা এখন অন্য কোথাও গিয়ে 9টা চাকরি করেন। চাকরি যান, চাকরি শুরু করেন, সেটেল করার চেষ্টা করেন নিজেদের। মানে লেগে পড়েন জব পাওয়ার পেছনে, যা যা করা দরকার সেটা করার চেষ্টা করেন। আচ্ছা, 12 জন হয়েছে। হাশেম, কাউসার এরা কোথায়? হাশেম আসবে না? আসবে। আচ্ছা, রবীন্দ্রনাথ কোথায়? কালকে আসবে। অপু? আচ্ছা, না ইকরামুল আসবে না। আর কি আছে? ফাহাদ আসবে না? কি প্রজেক্ট কি 13 তারিখে দিতে হবে কিনা? ওই রকমই একটা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, পূজার মঙ্গলবারে ছুটি। মঙ্গলবারে পূজার ছুটি আর বুধবারে আশুরার ছুটি। 2 দিন ছুটি। 11-12, ওই জন্য 13 তারিখে হয়তো আমরা দিলেও দিতে পারি। আচ্ছা দেখেন, কালকে আসেন ম্যাক্সিমাম। আসলে আমার হয় আমি ওই হিসেবে কথা বলবো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি প্রজেক্টের টাইমটা আগামীকালকে আমি সেট করব। এক্সপেক্ট করছি আমরা মোটামুটি আসবো, তাই না? মোটামুটি আসবো। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের লাস্ট সেশনে আছি। এতটুকুই বলবো যে শেখার কিন্তু শেষ নাই। হ্যাঁ, বুঝতেই পারছেন যে আমরা যখন
60টা মতো ক্লাস করতে আসছি, তখনও মনে হচ্ছে যেন আরো 60টা ক্লাস হলে ভালো হতো, রাইট, যারা আমরা এখন পর্যন্ত আছি। আর এটাও আমাদের বুঝতে হবে যে আরো যদি ক্লাস বাড়ানো হতো, সংখ্যা কত নিচে চলে আসতো সেটাও কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। তো আমাদের আমাদের বা আমরা যেটা করে থাকি, বিশেষ করে ট্রেনিং এর ক্ষেত্রে, এটাই সবচেয়ে লংগেস্ট ট্রেনিং বলতে পারেন, যে সরকারি পর্যায়ে। হ্যাঁ, যদিও বিভিন্ন সেন্টার বিভিন্ন ভাবে এটাকে এক্সিকিউট করছে। আমরা মোটামুটি ফুল টাইমটা ম্যানেজ করার চেষ্টা করেছি। আমরা 240 ঘন্টার একটা ট্রেনিং আজকে শেষ করতে যাচ্ছি। 240 ঘন্টা স্টুডেন্ট হিসেবে কনসেন্ট্রেট করাটাও কঠিন। আমরা যদি কোনো একটা কোর্সের ক্লাস হয় লাইক 13টা, সেখানেও আমরা অনুপস্থিত থাকি, তাই না? এবং বেশ কিছু স্টুডেন্ট ফাইনাল পরীক্ষাও দেয় না, যেখানে অনেক টাকা দিতে হয়, তাই না? ইউনিভার্সিটিতে পার ক্রেডিট টাকা দিতে হয় 4000, 5000, 6000 করে করে। ইউনিভার্সিটিতে পার ক্রেডিট, একটা ক্রেডিট আওয়ার, একটা কোর্স 3 ক্রেডিট, তার মানে মোর দেন 20,000 টাকা দিয়ে তারা 13-14টা ক্লাসও করতে চায় না। আর এখানে আমরা টাইম ছাড়া অন্য কোনো কিছু ইনভেস্ট না করে, পেমেন্ট না দিয়ে 60টা ক্লাস 4 ঘন্টা করে কন্টিনিউ করতে পারাটাও কিন্তু একটা ক্রেডিট। এটাকে ধরা হয়ে থাকে যে তার আগ্রহ আছে, এবং আগ্রহটা যদি এই লেভেলে ধরে রাখতে পারেন, ডেফিনেটলি আপনি কাজও পাবেন। এই জন্য আমরা যেটা করি আর কি, যে লাস্ট সেশনে একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, এবং ওইটার উপরে একটা চেকিং দেওয়া হয় আফটার 3 মান্থ, আফটার 4 মান্থ, আফটার 6 মান্থ। বিশেষ করে ট্রেনিং যেটা ফ্রি ট্রেনিং গুলোতে, পেইড গুলোতেও কেস সেম। বেসিসের লাস্ট 6 কোয়ার্টারের রিপোর্ট অথবা আমাদের লাস্ট 4 ইয়ার্সের যে রিপোর্ট, সেই অনুযায়ী যে লাস্ট ক্লাসে যারা থাকছে তাদের যদি আমি আফটার 3 মান্থ ফোন দেই, দেখা যাচ্ছে যে 60% এঙ্গেজড হয়ে গেছে। আফটার 6 মান্থ অলমোস্ট সবাই জব পেয়ে গেছে, কেউ বসে নেই। বাট ওই কোর্সে হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিল যারা কন্টিনিউ করে নাই, তারা স্টিল বিভিন্ন জায়গায় ট্রেনিং কোর্স করে বেড়াচ্ছে। হ্যালো, বলো। এটা আমি বলছিলাম, যদিও এখানে আমাদের কারো কারো হাতে এখন জব আসছে, বাট আরো যারা আছি তারাও কিন্তু জবের জন্য মোটামুটি প্রিপেয়ার্ড। ওকে, শুধুমাত্র এফোর্টটা দিতে হবে, জব পাওয়ার জন্য যে এফোর্টটা দিতে হয়। অনেকেই আছে প্রিপেয়ার্ড কিন্তু এফোর্ট দিতে চায় না, জব পাওয়ার জন্য যে এক্সট্রা এফোর্টের প্রয়োজন পড়ে সেটা অনেকেই দিতে চায় না, বা ওই স্কোপটা বা পলিসিটা বা প্রসেসটা জানে না, যে কিভাবে আমি এফোর্টটা দিব। একটা এক্সাম্পল আমি বলি, যে আমরা সে প্র্যাকটিসটা করি না, বাট যারা ঢাকার বাইরে থেকে আসে তারা কিন্তু 2-4 মাসের বেশি বসে থাকে না, একটু খেয়াল করবেন, কিন্তু একটা না একটা কিছু ম্যানেজ করেই ফেলে। চিরাং, রাজশাহী, সিলেট, খুলনা ইউনিভার্সিটি গুলো থেকে বা ইনস্টিটিউট থেকে অথবা ওই কলেজ থেকে পড়ে আসে যে ছেলেরা, তারাও কিন্তু কাজ খুঁজে নিচ্ছে। বাট আমরা ঢাকায় 10-20 বছর থেকেও কিন্তু সেই স্কোপটা তৈরি করতে পারছি না। আমরাই কিন্তু ওই পলিসিটা বা প্রসেসটা জানি না। তারা কিন্তু তাদের সিনিয়রদের ফলো করে। থার্ড ইয়ারে ওঠার পরপরই ফোর্থ ইয়ারে লাইক ফার্স্ট সেমিস্টার থেকেই তারা যেটা করে, যে ওই ডিপার্টমেন্টে থেকে যারা ঢাকায় চলে আসছে, কে কোন অবস্থায় আছে এবং কোথায় আছে, একটা লিস্ট, এবং এন্টায়ার তারা যতদূর পর্যন্ত পারে যে ওই ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট ছিল যাদের সঙ্গে কন্ট্যাক্ট করা সম্ভব তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ডায়েরি মেনটেন করা শুরু করে। তখন থেকেই তারা যোগাযোগ রাখা শুরু করে যে ভাই আমি 1 মাস 2 মাস বা 6 মাস পরে ঢাকায় আসছি, আমার ব্যবস্থা কর।
সেম ইউনিভার্সিটি, সেম ডিপার্টমেন্ট। যেটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফার্স্ট লবিং এবং সবচেয়ে বড় লবিং। হ্যাঁ, হ্যালো, বলো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তারা ওই একটা লিস্ট করে বড় ভাইদের লিস্ট, দ্বিতীয় লিস্টটা করে এলাকাতে। হুম, তারা যে এলাকায় বড় হয়েছে, তারা যদি ঢাকায় থাকে কে কোন পর্যায়ে আছে, তাদের একটা লিস্ট, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে কোনো ভাবে যেন তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, রাইট? দেন নিজেদের আত্মীয় পরিজন, বড় ভাই, চাচা, মামা, খালাস, যারা যেখানে যেভাবে আছে, তাদের একটা লিস্ট তারা তৈরি করে। দেন একটা ওই ডায়েরি নিয়ে কিন্তু তারা ফার্স্টে ঢাকায় আসে এবং প্রথম দিন থেকেই তাদের সাথে ওই যে আগে ছিল কি মোবাইল কমিউনিকেশন, এখন শুরু হয় ফিজিক্যাল কমিউনিকেশন। গিয়ে গিয়ে দেখা করা, কথাবার্তা বলা, রিকোয়েস্ট করা, জবের জন্য আবেদন করা। উইদিন এ মান্থ, উইদিন 2 মান্থ, উইদিন 3 মান্থ প্রত্যেকের হাতে জব চলে আসে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমাদেরও এফোর্ট দিতে হবে। আমি স্কিলড, আমি এফোর্ট দেই না, আমি কাজ পাবো না। আপনাকে খুঁজে বের করতে হবে জবটাকে। সো যেহেতু আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি, আমি যেটা বলছিলাম যে ইটস পসিবল আমরা জব অন করতে পারি, এর জন্য আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে। আর সাথে সাথে নিজেদের স্কিলকেও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা আমি দেখছি। আচ্ছা ওহিদুল, ওহিদুল পেন ড্রাইভ নিয়ে আসেন। আচ্ছা আমি যা বলছিলাম একটু খেয়াল করেন যে আমাদের আমাদের টার্গেট সম্পর্কে বলছিলাম, যে মূল গোল যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা অ্যাজ এ বিগিনার আমরা যদি প্রজেক্ট করতে পারি একটা, আমি এখনো জানি না আমাদের অবস্থাটা কি, কারো কারো অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে আমি বুঝতে পেরেছি ক্লাস করতে করতে, বাট যখন আপনারা প্রজেক্ট সাবমিট করবেন তখন আমি আসলেই বুঝতে পারবো যে না আপনাদের পটেনশিয়াল তৈরি হয়েছে, এবং আমি তখন কনফিডেন্ট হয়ে কোম্পানিগুলোতে আপনাদের পাঠাতে পারবো। ওকে, সো যারা আসছে না বা যারা এসেছেন সব মিলিয়ে, যারা এখনো জবলেস আছেন এবং যারা জব করছেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে প্রজেক্টটা খুব ভালো মতো ভাবে করেন এবং আপনি যে জানেন এবং শিখেছেন সেটা একটু প্রুভ করেন, রাইট? সো বেস্ট প্রজেক্টে আমরা পিক করব এবং ওটাকে আমরা এলআইসিটি তে পাঠাবো আর কি। তারা চেয়েছে যে গ্রুপ থেকে বেস্ট প্রজেক্টটা আমাদের দেবেন এবং এটা অ্যাকচুয়ালি তার নাম সহকারেই আমরা পাবলিশ করব যে এরকম এই ব্যাচ থেকে এই স্টুডেন্ট এই এত সুন্দর একটা প্রজেক্ট করেছে। বুঝতে পেরেছেন? সো প্রয়োজনে আমি কিছু সময় বাড়াবো, বাট একটা ভালো প্রজেক্ট আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি এবং আপনারা ম্যাক্সিমাম এসে যে প্রজেক্ট জমা দেবেন সেটাও আমি এক্সপেক্ট করছি। সো যেটা বলা হয়ে থাকে ট্রেনিং এ, যে আপনি প্রজেক্ট যখন করবেন তখনই মানে কোর্সটা কমপ্লিট করলেন। রিপিট করছি, আপনি যখন প্রজেক্ট করলেন তখনই আপনি আপনার ট্রেনিংটা কমপ্লিট করলেন। আপনি প্রজেক্ট না করে ট্রেনিং এর 60টা ক্লাসই করেছেন, আমি বলবো যে আপনি এখান থেকে যা শিখেছেন তা উইদিন এ মান্থ ভুলে যাবেন। বাট প্রজেক্ট করলে আপনার শেখাটা সম্পূর্ণ হবে। যখন একটা প্রজেক্ট করবেন তখন ওই প্রজেক্টটাই আপনাকে ইন্সপায়ার করবে পরবর্তী প্রজেক্ট করার জন্য এবং স্কিল করতে থাকবে। ক্লিয়ার? সো আপনাকে আপনাদের এফোর্ট দিতে হবে এবং ভালো মতো এফোর্ট দিতে হবে যাতে আপনারা মানে নিজেদের তুলে ধরতে পারেন। একটা ক্লাস 2টা ঘন্টা কিছু সময় আছে, এখানে আমি হয়তো 2-একটা টপিক লাইক নেম স্পেসিং অথবা আমরা বলতে পারি ইন্টারফেসিং, এই 2-একটা জিনিস নিয়ে আমরা হয়তো কিছুটা কথাবার্তা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড এর। বাট একটা কথা আমি একটু ভালো মতো আপনাদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি, যে অবজেক্ট ওরিয়েন্টেড এর এই কনসেপ্ট গুলো থিওরিটিক্যাল নলেজ আপনারা রাখবেন, বাট পিএইচপি তে যখন আপনারা প্রোগ্রামিং করছেন, এটা ইন্টারফেসিং বা নেম স্পেসিং, অ্যাবস্ট্রাকশন,
যখন আমি যাব জাভা প্রোগ্রামিং এ সি প্লাস প্লাসে আপনার লাগবেই ম্যান্ডেটরি পার্ট, যেমন আমাদের পিএসপি তে ম্যান্ডেটরি কি লাগে, ইনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স, অবজেক্ট আর ক্লাস, এই চারটা টপিকই আমরা কিন্তু সম্পন্ন করে সবকিছু করতে পারি, বাট ওইগুলো প্রয়োজন পড়ে না। ফ্রেমওয়ার্কে এসে নেম স্পেসিং এর ইউজ হয়, বাট সেটা আমরা নেম স্পেস হিসেবে পাই না। আমরা কি যখন কোনো প্রজেক্ট করছি সেই জায়গাগুলোতে যদি আমরা একটু হাত দেই, আমরা যদি আমাদের এই প্রজেক্টটাতে যাই, প্রজেক্টটাতে গিয়ে সোর্সের মধ্যে একটু যদি খেয়াল করি, আমরা যে ক্লাসগুলো বানিয়েছি এই ক্লাসগুলোতে ইনফ্যাক্ট ফ্রেমওয়ার্ক ল্যারাভেলেও কিন্তু মানে ইনহেরিটেন্স কনসেপ্টটাও সে শুধু ইনহেরিটেন্স পর্যন্তই এটাকে রেখে দিয়েছে। কি করছে, কোনো একটা কন্ট্রোলার এক্সটেন্ডস করছে কোথায়, কোন একটা পার্টিকুলার ক্লাস কন্ট্রোলারকে, যা তার প্যারেন্টস। ইনফ্যাক্ট এই কন্ট্রোলার ক্লাসটা আমার এন্টায়ার যত কন্ট্রোলার হবে সবারই প্যারেন্ট, বিষয়টা বুঝতে পেরেছেন? সো আমি আলাদা করে নিজে কোনো প্যারেন্ট ক্লাস তৈরি করতে পারবো না। তার মানে আমার ইচ্ছে থাকলেও আমি যে ইনহেরিটেন্স নতুন করে ইমপ্লিমেন্ট করব ফ্রেমওয়ার্কের মধ্যে, এটা পসিবল না। নেম স্পেস বানাবো, পসিবল না। আমি অ্যাবস্ট্রাকশন করব, প্রয়োজন পড়বে না। আমাকে ইন্টারফেস করতে হবে, এখানেও সেটা প্রয়োজন পড়বে না। সো ইনফ্যাক্ট ফ্রেমওয়ার্ক যখন বানানো হয়েছে, ফ্রেমওয়ার্কের ভেতরে ইন্টারফেসিং, নেম স্পেসিং, অ্যাবস্ট্রাকশন সব বিহাইন্ড ওয়ার্ক। আমাদের শুধু জানতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড এর পিওর এবং সলিড যে কনসেপ্টটা, ক্লাস কনসেপ্ট, অবজেক্ট কনসেপ্ট, ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশন, দ্যাটস অল। বাট আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই তিনটা টপিক, বাকি যে তিনটার কথা আমি বলছি, নেম স্পেসিং, অ্যাবস্ট্রাকশন এবং ইন্টারফেসিং, প্রয়োজন আছে, রাইট? কারণ তাদের কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক নেই। তারা ফ্রেমওয়ার্কের আদলে দাঁড় করানোর জন্য, এই ফ্রেমওয়ার্কগুলোর অ্যাডভান্টেজই এখানে, পিএসপি বেস প্রোগ্রামিং এ ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজই এখানে যে আমি ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড করছি, বাট আমি অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক কিছু না জেনেই আমি ফ্রেমওয়ার্ক ইউজ করে সেই কাজগুলো সেরে ফেলতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি যদি জানি সেখানে আমি ইমপ্লিমেন্ট করব কোথায়। ফর এক্সাম্পল, আমি নেম স্পেস নিয়ে কথা বলছি। নেম স্পেস হচ্ছে কাইন্ড অফ ফাইল ইন্টিগ্রেশন। নেম স্পেসটা কি কাইন্ড অফ ফাইল ইন্টিগ্রেশন। লাইক আমি একটা প্রজেক্টের কোনো একটা পার্টিকুলার মডিউল এই প্রজেক্টে ইউজ করতে চাচ্ছি, অথবা আমার প্রজেক্টে 10টা মডিউল রয়েছে, 10টা মডিউলের একটা মডিউলের একটা পার্টিকুলার ক্লাস এখানে আমার লাগবে। সো ওই মডিউলটাকে আমি অ্যাজ এ নেম স্পেস এখানে ইউজ করতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমাকে বলতে হবে নেম স্পেস দেন পাথ, নেম স্পেসিং দেন পাথ, সেটা বোঝা যাচ্ছে। বাট আমি যখন আমার ল্যারাভেল ফ্রেমওয়ার্কে আছে, সেক্ষেত্রে এই যে আপনি একটু খেয়াল করেন, একটা নেম স্পেসে সে পাথ ধরে দিয়েছে কন্ট্রোলারসকে, খেয়াল করেছেন? এবং একটা ম্যান্ডেটরি রুলস আছে নেম স্পেসের। ম্যান্ডেটরি রুলস হচ্ছে নেম স্পেস হবে ওই ক্লাস ফাইলের ফার্স্ট লাইন, ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হলেও সে আর কাজ করবে না। তো মানে এই লাইনের উপরে বা এর উপরে অন্য কোনো কিছু লিখাই যাবে না, এটা হচ্ছে সিনট্যাক্স রুলস। হ্যাঁ, সো আমি যদি বলি এপিপি এইচটিটিপি কন্ট্রোলারস, সো এটা একটা পার্টিকুলার নেম স্পেস আমি ডিক্লেয়ার করেছি। এখন এই নেম স্পেসের আন্ডারে, অথবা আমি যদি এই নেম স্পেসটা অন্য কোথাও ইউজ করতে চাই, সেক্ষেত্রে ঠিক ওভাবেই আমাদের এটাকে ইউজ করতে হবে। সো নেম স্পেসিং এর মাধ্যমে যেটা করা হয়, যে লাইক কোনো একটা পার্টিকুলার মডিউল অথবা এই যে নেম স্পেসটা একটু খেয়াল করেন, এখানে যে নেম স্পেসটা ক্রিয়েট হয়েছে, ইনফ্যাক্ট কন্ট্রোলারের মধ্যে যত ক্লাস আছে সব এই নেম স্পেসের আন্ডারে আছে। আমি মনে করেন এখানকার কোনো একটা ক্লাস সুপার অ্যাডমিন কন্ট্রোলার আমি ইউজ করতে যাচ্ছি অন্য কোথাও, তখন আমি ইউজ করব কাকে? এই নেম স্পেসটাকে ইউজ করলে কি আমি ওই এন্টায়ার কন্ট্রোলার ফোল্ডারের সঙ্গে কি লিঙ্কড হয়ে যাব? দেন ওই কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে যে 10টা ক্লাস আছে, 10টা ক্লাসের যে কোনো ক্লাসকে আমি ইউজ করতে পারবো। যেটা বুঝতে পেরেছেন? সো আমরা ফাইল লিঙ্ক করতে পারি, কানেক্ট করতে পারি, কি আমি ইনক্লুড করে করতে পারি। ইনক্লুড করে আমি শুধু ফাইলের নাম দিতে পারি, অ্যাবসলিউট পাথ দিতে পারি, বা আমি রিলেটিভ পাথ দিয়েও পাথ ডিরেক্ট করতে পারি। বাট নেম স্পেসিংটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাইন্ড অফ ইনক্লুশন, রাইট? আমি যখন বলি রিকোয়ার ইনক্লুড, পিএসপি তে করেছি না? সো রিকোয়ার ইনক্লুড কি করে? একটা সিঙ্গেল ফাইলের সাথে কানেক্ট করে। বাট নেম স্পেস কি করে? এন্টায়ার একটা মডিউলের সঙ্গে আমাকে কানেক্ট করে। ওই মডিউলের ক্লাসগুলো নিয়ে আমি যদি কাজ করতে চাই, ওই মডিউলটার সঙ্গে কানেক্ট করে ওই মডিউলের ক্লাসটাকে আমি ইউজ করতে পারি। কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে? কন্ট্রোলার তো একটা ক্লাস, তাই না? কন্ট্রোলার একটা পার্টিকুলার ফোল্ডার, একটু খেয়াল করেন। এপিপি এইচটিটিপি, আমি এপিপি এর এইচটিটিপি কন্ট্রোলারস এর মধ্যে আছে একটা নেম স্পেসে।
মানে এটা কাইন্ড অফ কি বলা যায় যে ফাইল টু ফাইল কানেকশনের জন্য যে আমরা স্কোপ তৈরি করি, আমি কোনো একটা প্রজেক্ট আমি বানাচ্ছি, সেই প্রজেক্টের একটা মডিউল আরেকটা মডিউল আমি করেছি। সো আমি ফার্স্ট মডিউল থেকে ফার্স্ট মডিউলের কোনো একটা ক্লাস থার্ড মডিউল থেকে ইউজ করতে চাচ্ছি। তো তখন যেটা করব, ফার্স্ট মডিউলের ক্লাসগুলো যেখানে আমি রেখেছিলাম ওই ক্লাসগুলোর পাথটা আমি নেমস্পেসের মধ্যে দিয়ে দিব। তখন কি করব, থার্ড মডিউল থেকে ওই ফার্স্ট মডিউলের সবগুলো মানে একটা পাতে আমি যখন কানেক্ট করেছি তখন ওই পাতের ভেতরে যত ক্লাস আছে সবার সাথে আমি লিঙ্ক, আমাকে একটা একটা করে লিঙ্ক করতে হবে না। বুঝতে পেরেছেন? আমাকে একটা একটা করে লিঙ্কিং এ যেতে হবে না, আমি জাস্ট এন্টার মডিউলের সাথে কানেক্ট করলাম। আমার এখানে কন্ট্রোলার নামে যতগুলো ক্লাস আছে এই নেম স্পেসের আন্ডারে আছে। আমি বলতে পারেন তার অ্যাডভান্স পার্ট। রিকোয়ার ইনক্লুড কি পিএসপি সিনট্যাক্স অনুযায়ী এক একটা ফাইল ধরে ইনক্লুড করে, বাট নেমস্পেস একসাথে একাধিক ক্লাস ফাইলের সঙ্গে ক্লাসের সঙ্গে মেইনলি নেমস্পেসিংটা মূলত হয় ক্লাস বেসড। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যাই। ক্লিয়ার? আচ্ছা, সো নেমস্পেসিং কনসেপ্টটা সম্পর্কে আমরা জানলাম। এটা পিএসপি ম্যানুয়ালে বেশ কিছু এক্সাম্পল আমাদের দেওয়া আছে। আর একটা জিনিস, যে আমরা যখন ফ্রেমওয়ার্কে কাজ করছি ল্যারাভেল কোঅর্ডিনেটর, খুব বড় লেভেলের প্রজেক্ট ছাড়া আলাদা করে আপনাকে কখনো হয়তো নেমস্পেস ক্রিয়েট করতে হবে না। যখন আপনারা লাইব্রেরি তৈরি করবেন নিজেরা, মনে করেন আমার এটা দিয়ে পোষাচ্ছে না, এদের যা আছে এটা দিয়ে পোষাচ্ছে না, ওকে নিজের থেকে কোনো একটা লাইব্রেরি বা কালেকটিভ লাইব্রেরি তৈরি করতে হবে আমাকে, যে লাইক একটা পার্টিকুলার পোর্শনের কাজ করতে গেলে আমাকে কয়েকটা লাইব্রেরি মিলিয়ে একটা কিছু করতে হবে, সেটা তখন নেম স্পেস আকারে ইউজ এবং সেটা দিয়ে আমরা কাজ করবো। লাইক বড় বড় গভর্নমেন্ট প্রজেক্টে 3-4 বছরের যে বিগ সাইজ ভলিউমের প্রজেক্টগুলো যখন করা হয়, অনেক মডিউল অনেক পার্ট, সেখানে নেম স্পেসিং কাজে আসে। লাইক বড় বড় ইআরপি সলিউশন যেগুলো তৈরি হয় সেখানে আমাদের নেম স্পেসিং এর দরকার পড়লেও পড়তে পারে। বাট ল্যারাভেল ফ্রেমওয়ার্ক বা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক নিজে থেকে নেম স্পেসিং ক্রিয়েট করতে নিষেধই করে, মানে তারা স্কোপটা নিজেরাই তৈরি করে রেখেছে। ইমপ্লিমেন্টস এখানে ইউজই হয় না। ফ্রেমওয়ার্ক ল্যারাভেল বা পিএসপি বেস কোনো ফ্রেমওয়ার্কে ইমপ্লিমেন্টস বলতে আমি বোঝাচ্ছি যে একটা ক্লাস আরেকটাকে ইমপ্লিমেন্টস করবে, দেন সে ইন্টারফেসিং এ চলে যাবে। যে লাইক আমি যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইমপ্লিমেন্টস করছি, যে লাইক আমি ক্লাস 1 ইমপ্লিমেন্টস ক্লাস 2, রাইট? সো সেই ক্ষেত্রে ক্লাস 1 এর ফাংশনালিটি গুলো আমি ওই ইমপ্লিমেন্টস ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি তার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের, যে ইমপ্লিমেন্টস বেসিক্যালি কিভাবে কাজ করে, ইন্টারফেসিং ইস্যুটা কি। এক্সটেন্ড আর ইমপ্লিমেন্ট হচ্ছে আমরা এক্সটেন্ড করি প্যারেন্ট চাইল্ডকে। আর ইমপ্লিমেন্টস বলতে বোঝাচ্ছি যে আমি আমার বেশ কিছু ক্লাসের কাজ আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, সেখান থেকে যেন আমি পিক করতে পারি। বিষয়টা হচ্ছে এরকম যে মানে এক্সটেন্ডস হচ্ছে প্যারেন্ট চাইল্ড, এটা আলাদা একটা রিলেশন, এটা আলাদা একটা রিলেশন। আমি যখন যে করি পড়াচ্ছিলাম, আপনাদের মাথায় আছে না আমি একটা কথা বলেছিলাম যে করি জন্য, যে আমরা যারা ডেভেলপার, আমার 5টা আপনার 10টা আপনার 6টা এরকম ফাংশন আছে। এটা আমরা মানে মনে করলাম যে না, একজনের কাছে না রেখে এগুলোকে একটা ফাইলে দিয়ে দেই, দেন সেটা আমরা সবাই ইউজ করি, সবাই বেনিফিট পাবো। ইমপ্লিমেন্টস মোরাললেস ঠিক ওই রকম। হ্যাঁ, যে আমি একটা ক্লাসের ইমপ্লিমেন্টস করলাম এবং এটা ইন্টারফেসিং এর মাধ্যমে রেখে দিলাম ক্লাসের ফাংশন গুলো, দেন ওই ইন্টারফেস কেউ যদি ইউজ করে সেখান থেকে খুব সহজে এটাকে পিক করতে পারবে। রিলেশন নেই কারোর সাথে কারোর, কেউ কারো প্যারেন্ট না, কেউ কারো চাইল্ড না, বাট ইমপ্লিমেন্টস করা আছে। মনে করেন ক্লাস 1 এর সাথে ক্লাস 2, 3, 4, 5 কে ইমপ্লিমেন্টস করা আছে এবং আমি ফাংশন গুলো মনে করেন যে আমি ইচ্ছে করেই তুলে রাখছি ওই ইমপ্লিমেন্টস ফাংশনে। কেউ যদি ইমপ্লিমেন্টসটা কল করে এবং সেখান থেকে ফাংশনটা আনতে অটোমেটিক পেয়ে যাবে। আমি একটা এক্সাম্পলে যাচ্ছি ইমপ্লিমেন্টস এর। অনেক অনেক অনেকের ফাংশন এক জায়গায় আছে, তার সঙ্গে লিংক করলেই আমি আমার ডাটাগুলো বা ফাংশনটাকে হয়তো আমি অ্যাক্সেস করতে পারবো।
ওই যে আপনাদের সাথে 3টা মেয়ে ক্লাস করেছিল না মনে? এখনো সেকেন্ড ব্যাচ শেষ করতে পারি নাই ভর্তি নিয়ে, পাসই করে নাই ঠিক মতো। থার্ড ব্যাচ থেকে কিছু নিয়ে সেকেন্ড ব্যাচে দিতে হবে। আমাদের 25 জন মতো ভর্তি হয়েছে, আরো 10 জনের সিট ফাঁকা আছে, ওটা ভর্তি করাতে হবে। আপনারা তো সেকেন্ড চান্সে সবাই পাস করে গিয়েছিলেন। হুম। ওরা কিছু বুঝে ওঠার আগেই কেল্লা ফল দেয় না? এটা হাবিবের সঙ্গে যোগাযোগ করতে হবে। হুম, ফেসবুক তো আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। নো প্রবলেম, বলেন। হুম হুম হুম, জি আচ্ছা। হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার এবার একটু খেয়াল করেন, আমরা একটা এক্সাম্পল থেকে, আমাদের প্রজেক্ট এক্সাম্পল থেকে নেম স্পেসিং বিষয়টা দেখছিলাম, তাই না? যে আমাদের প্রজেক্টে ল্যারাভেলেই কিন্তু নেম স্পেস ইউজ করা আছে, বিশেষ করে কন্ট্রোলার গুলোর ওপরে।
কন্ট্রোলার, আমরা অ্যাপ্লিকেশন HTTP কন্ট্রোলার ধরে যখন আগাচ্ছিলাম, সো আমরা যতগুলো কন্ট্রোলার ইউজ করেছি সবার উপরে একটা করে নেমস্পেস অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়েছে, রাইট? আচ্ছা, সো এরপরে বেসিক্যালি এটা কিন্তু আমরা যেটা জানি যে যখন কোনো ক্লাসকে আমরা লিংক করতে চাই ল্যারাভেলে ইউজ করা হয় কি ইউজ, রাইট? যখনই ক্লাসকে আপনি ইউজ করতে যাবেন, এই ক্লাসগুলোকে আপনি চাইলে অটোমেটিক লোডেও রান করে আসতে পারেন, আবার ইন্ডিভিজুয়াল ক্লাস ফাইলের মধ্যে থেকেও আপনি কিন্তু এটাকে যে ক্লাসগুলো দরকার সেই ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন। তো এটা বেসিক্যালি বলতে পারেন যে কাইন্ড অফ লিঙ্কিং। আমরা যে রিকোয়ার করি, রিকোয়ারমেন্টস করি, ইনক্লুড করি, কাইন্ড অফ, হ্যাঁ? কারণ হ্যাঁ, এটা একটা ক্লাসের নাম, ঠিক আছে? এটা একটা ক্লাস, প্রত্যেকটাই কিন্তু ক্লাস ফাইল, প্রত্যেকটাই কিন্তু ক্লাস ফাইল। আলমামুনের পাশে দুজন একসাথেই থাকে, দুজন একসাথেই অফিস করে। হ্যাঁ, আলমামুনকে বলেন যে আশিকুর রহমান আছে কিনা। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ মোহন বলো। হ্যাঁ, আমি শুক্রবার বিকেলে করবো। আচ্ছা, তো কি বলছিলাম? হ্যাঁ, যে রিকোয়েস্ট বা রিকোয়ারমেন্টস আমরা ইউজ করি। সো এই যে আমি বলি রিকোয়েস্ট বা রিডিরেক্ট, প্রত্যেককে ইউজ করার জন্য কিন্তু অবজেক্ট তৈরি করে নিতে হচ্ছে। একটু খেয়াল করেন, এই যে রিকোয়েস্ট ক্লাস, এই রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট কিন্তু আমরা তৈরি করে নিয়েই সেই রিকোয়েস্টটাকে আমরা ইউজ করেছি। আবার কোন কোন কেসে দেখা যায় যে আমরা ক্লাস ইউজ করেছি ডিবি সেশন, এটা সরাসরি কিন্তু ওই অবজেক্ট আকারেই পেয়েছি। সো ল্যারাভেলের যে ফিক্স ক্লাসগুলো, যে কিছু কিছু ক্লাস আছে যেগুলোর অবজেক্ট আমাদের তৈরি করে নিতে হয়, আবার শুধু ইউজ করলে অটোমেটিক সেটার অবজেক্ট হিসেবেই পাওয়া যায়। ক্লাসের নাম যা, অবজেক্টও কি, রাইট? আচ্ছা, সো এটা ছিল একটা দিক। সো নেম স্পেসিংটা ল্যারাভেলের পার্সপেক্টিভ থেকে আমরা যদি বলি যে নেম স্পেসিংটা মূলত ইউজ হচ্ছে কি এন্টায়ার একটা মডিউলকে কানেক্ট করার জন্য। যে আমি যদি চাই যে আমি কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার, আমি চাচ্ছি যে সুপার অ্যাডমিন কন্ট্রোলার বা আদার্স কোনো কন্ট্রোলারকে অ্যাক্সেস করতে আমার উপরে নেম স্পেসিং থাকাতে সেটা আমি খুব সহজেই করতে পারবো। যদিও ল্যারাভেলে এখন পর্যন্ত বা ল্যারাভেলে ঠিক তেমনটা প্রয়োজনই পড়ে না যে আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের ফাংশনকে অ্যাক্সেস করব। যদি কখনো আমার দরকার পড়ে যে একটা ক্লাস থেকে আমি ভিন্ন আরেকটা ক্লাসের ফাংশনকে অ্যাক্সেস করব, তখন ওই রিকোয়ারমেন্টের যে কাজটা, লিঙ্কিং এর কাজটা সে করে ফেলে রাখে কে? নেম স্পেসিং। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেম স্পেস ইউজ করা হয় বড় বড় মডিউল প্রজেক্টের ক্ষেত্রে, যে লাইক একটা মডিউল তৈরি হলো এটা একটা নেম স্পেস, আরেকটা মডিউল তৈরি হলো আরেকটা একটা নেম স্পেস, কানেকশন হয় ইউজিং নেম স্পেস। এন্টার মডিউলটা, এন্টার প্রজেক্ট গুলো চলে আসে নেম স্পেসিং এর হাত ধরে। ওকে, সো এবার আসছিলাম আমি ইন্টারফেসের কনসেপ্ট নিয়ে। একটু খেয়াল করেন, এই যে আমি ইন্টারফেস বলছি, আই টেমপ্লেট নামে একটা টেমপ্লেট, একটা ডিক্লেয়ার দ্য ইন্টারফেস আই টেমপ্লেট। আমি ইন্টারফেস নামে একটা ক্লাস তৈরি করেছি, ইন্টারফেস ক্লাস। এর ভেতরে আমি দুইটা পাবলিক ফাংশনকে কল করেছি, খেয়াল করেন, বা রেখে দিয়েছি, সেট ভেরিয়েবল আর গেট এইচটিএমএল। এখন এই ফাংশনগুলোর ডেফিনেশন কোথায় আছে? আমার তো ইন্টারফেসটা কি দিস ওয়ান। সো আমি যদি কখনো আমি আই টেমপ্লেটের অবজেক্ট তৈরি করি এবং সেক্ষেত্রে আমি সরাসরি এই ফাংশনটাকে কল করতে পারবো। আর এই ফাংশনটা ইমপ্লিমেন্টস করা আছে কোথায়? এই ফাংশনের ডেফিনেশন কোথায় আছে? বেসিক্যালি এই ফাংশনের ডেফিনেশন দেখেন, আমার সেট ভেরিয়েবল ফাংশনটার ডেফিনেশন কোথায় দেওয়া আছে?
টেমপ্লেট নামে ক্লাসে, টেমপ্লেট ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে কোথায়, আই টেমপ্লেটে। সো এই ফাংশনটা যদি ওখানে থাকে সেখান থেকে কল করলে অটোমেটিক এটা পাওয়া যাবে। আবার গেট টেমপ্লেটটাকেও এখানে ডেফিনেশন দেওয়া আছে। ওকে নাইস। নিচে আরেকবার একটু খেয়াল করি, আমার একটা ক্লাস কি, টেমপ্লেট ইমপ্লিমেন্টস আই টেমপ্লেট। আরেকটা টেমপ্লেট ব্যাড টেমপ্লেট ইমপ্লিমেন্টস আই টেমপ্লেট, এখানে একটা এরর চলে আসে। সেট ভেরিয়েবল, ওখানকার যে ফাংশনটা অলরেডি ইমপ্লিমেন্টস এর মধ্যে, আই টেমপ্লেটের মধ্যে কি একটা ক্লাস ইমপ্লিমেন্টস হয়েছে না, একটা ফাংশন ইমপ্লিমেন্টস হয়েছে, তার নাম কি সেট ভেরিয়েবল। তো খেয়াল করি টেমপ্লেটটা অলরেডি ইমপ্লিমেন্টেড কার মধ্যে, আই টেমপ্লেটের মধ্যে। আই টেমপ্লেটের মধ্যে দুইটা ভেরিয়েবল, সেট ভেরিয়েবল আর গেট এইচটিএমএল, যেটা মূলত ফাংশন আকারে কলিং আছে কোথায়, আই টেমপ্লেটের মধ্যে, যেটা আমাদের ইন্টারফেস ক্লাস। পরে আমি আবার বলছি যে ব্যাড টেমপ্লেট ইমপ্লিমেন্টস আই টেমপ্লেট, যার ভেতরে ডেফিনেশন কি সেট ভেরিয়েবল। অলরেডি আই টেমপ্লেটের মধ্যে সেট ভেরিয়েবল আছে, রাইট? সেখানে বলেই দিচ্ছে দিস উইল নট ওয়ার্ক, ফ্যাটাল এরর, ক্লাস ব্যাড টেমপ্লেট কন্টেইন ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মানে কি, একটা ক্লাসে আছে আরেকটা ক্লাসেও আছে। এই যে আবার আমি ইমপ্লিমেন্টস করেছি ব্যাড টেমপ্লেটটা আই টেমপ্লেটে ইমপ্লিমেন্টস করাতে, সে আই টেমপ্লেটটা যেহেতু দুইটা ক্লাসের সঙ্গে লিঙ্ক, সে দেখছে যে ওখানেও একটা ফাংশন আছে যার নাম সেট ভেরিয়েবল, এখানেও একটা ফাংশন আছে তার নাম সেট ভেরিয়েবল। আলাদা ক্লাস না স্যার? দুটোটা তো আলাদা ক্লাস না? দুইটা আলাদা ক্লাস হোক, নো ইস্যুস। হ্যাঁ বলেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে তো অ্যাবস্ট্রাকশন নেই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখনো আসেই নাই। দেখেন, ইউ মাস্ট therefore be declared abstract, এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ফাংশন আমাকে বলতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে একে আমি এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলবো, আমার এররটা চলে গেছে। আমি বলছি যে না, এই ফাংশনটা আমি কাউকে দিচ্ছি না, বুঝতে পেরেছেন? উপরে অ্যাবস্ট্রাক্ট ফাংশন কল করাতে এখানে অ্যাবস্ট্রাকশনের দরকার নেই। অ্যাবস্ট্রাকশনটাকে বেসিক্যালি ইউনিক করা, আমি কার জন্য, আমি এর জন্য, রাইট? আমার প্যারেন্টের ভেতরেও একটা ফাংশন থাকতে পারে, চাইল্ডের ভেতরেও একটা ফাংশন থাকতে পারে। যদি আমি অ্যাবস্ট্রাক্ট ফাংশন হিসেবে বলি, একটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন চাইল্ড, আমার একটা ফাংশন আছে হেড, প্যারেন্টেরও একটা ফাংশন আছে হেড। এখন আমি লেগ থেকে হেডকে কল করেছি, আমি দিস দিয়েই তো কল করব, কোনটা পাবে? আমার ক্লাসেও হেড নামে ফাংশন আছে, প্যারেন্ট ক্লাসেও হেড নামে ফাংশন আছে। সো ডেফিনেটলি আমাকে যে কোনো একটাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, ইউনিক করে নিতে হবে, আমার করে নিতে হবে। কারণ আমি তো দুটাকে অ্যাক্সেস করতে পারি, প্যারেন্টেরটাকেও পারি, আমারটাকেও পারি, যদি দুইটাই হয় পাবলিক। সো আমি যদি বলি আমারটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন, তাহলে আমি যখন কল করব আমারটাকেই পাবো। ডেফিনেটলি প্যারেন্ট চাইল্ডের ভেতরে সেম নামে ফাংশন চলেই আসতে পারে, বাট কোনটাকে আমি ইউনিক করে নিচ্ছি সেটা ডিফাইন করবে কি অ্যাবস্ট্রাকশন। কোন ক্লাসটা ইউনিক, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, রাইট? ক্লাস কল করার সময় আপনি অ্যাবস্ট্রাকশন কল করবেন। আর আপনারা কিন্তু দেখেনও নাই, ইনফ্যাক্ট যদি ল্যারাভেলের কোনো প্রজেক্ট ডাউনলোডও করেন, তার ভেতরে অ্যাবস্ট্রাকশন, স্পেসিং, ইন্টারফেসিং এর ইউজও ঠিক তেমনটা পাবেন না। না, লেখা লাগছে না, বাট প্রয়োজন হতে পারে সেম নামে ফাংশন রাখার। কারণ আপনি যেখানে স্কোপ আছে, আপনি কেন মিনিংফুল করার চাইতে আপনি এটাকে আপনি অন্যদিকে সরে যাবেন? বিষয়টা বোঝা যাচ্ছে? আপনাকে মানে পয়েন্টে টিকে থাকতে হবে যে আমি না, আমার যদি স্কোপ থাকে আমি অ্যাবস্ট্রাক্ট করবো, বাট আমি ফাংশনের নাম থেকে সরবো না। এখন আমি যদি আমার স্কিলের যদি কোনো ফাংশন থেকে যদি কোনো সেট ভেরিয়েবলটা যদি কল করি, তাহলে আমি আমার কাছেই পাবো, আমার থেকে আমি চাচ্ছি যে আমার কাছে আমি সেট ভেরিয়েবলটা কল করি। তখন প্যারেন্টের অবজেক্ট তৈরি করে কল করতে হবে। এই ক্ষেত্রে না, না যাবে না। ঠিক আছে, আপনাকে এক্সটেন্ড ক্লাসে যেমন অ্যাবস্ট্রাক্ট ইউজ করা যায় না। প্যারেন্টের জন্য করতে পারে, তার জন্য, তার নিজের জন্য করতে পারে। তার মানে হচ্ছে এই যে সেট ভেরিয়েবল ফাংশন, এটা কিন্তু এক জায়গায় এক এক রকম আচরণ করতেছে। হ্যাঁ,
আমার কাছে আমি যেগুলো সেট করছি আমার মতো করে আচরণ করতেছে, আর প্যারেন্ট যেভাবে সেট করে রাখছে সেই প্যারেন্টের মতো রাইট। স্যার এইটাই তাহলে ওভাররাইড হইতেছে। হ্যাঁ, মেথড ওভাররাইডিং তো অ্যাবস্ট্রাকশন তো মেথড ওভাররাইডিং, এটাকেই মেথড ওভাররাইডিং বলে, এটা আলাদা নাম বলতে পারেন। হ্যাঁ, মেথড ওভাররাইডিং। আচ্ছা, আমি লাস্ট ডেতে সম্ভবত আপনাদের ইয়েটা দেই নাই, আমি যেটা আজকে দিয়ে দিতে চেয়েছিলাম। আমি পুরো প্রজেক্টে কিন্তু আমি ধরে ধরে আগাচ্ছি, কমপ্লিট করে দেই সবকিছু। আমি এখানে আরেকবার আসবো অবজেক্ট ওরিয়েন্টেড এর বেসিক কনসেপ্টে। লাস্ট ডে পর্যন্ত ডেটাবেস আপডেটেড। ক্লাস আর ইন্টারফেসের ক্লাস হচ্ছে ফাংশনের ডেফিনেশন ধারণ করে, আর ইন্টারফেস কোনো একটা ক্লাসের ফাংশনকে ধারণ করে। ওখানে কোনো ডেফিনেশন চলে না, ইন্টারফেসের মধ্যে কোনো ডেফিনেশন হয় না, শুধু কলিংটা থাকে। ঠিক আছে? আর ক্লাসের ভেতরে এন্টার ফাংশন গুলোর ডেফিনেশন থাকে। ডেফিনিশন আর হচ্ছে কলিং থাকবে। এটা কত নম্বর বলছিলেন আপনি? ডে 59 না? ডে 59। আমি আমাদের গ্রুপে, আচ্ছা গ্রুপে একটা টেক্সট ফাইল দিয়েছেন না? কই পাই নাই তো। কখন দিয়েছেন? মিনাও অ্যাসাইনমেন্ট জিপ করে। আচ্ছা, ইমপ্লিমেন্টস, এই যে দেখেন ইমপ্লিমেন্টস, ইন্টারফেস ক্লাস দিস, এটা কলিং ক্লাস। হ্যাঁ, এই যে ক্লাস টেমপ্লেট ইমপ্লিমেন্টস আই টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে একটা ক্লাস বানানো হচ্ছে যেটা হচ্ছে আই টেমপ্লেটকে ইমপ্লিমেন্ট করছে। হ্যাঁ, আমি যখন একটা ক্লাস বানাচ্ছি টেমপ্লেট ক্লাস, এটা ইমপ্লিমেন্টস করছে কোথায়? আই টেমপ্লেটে। এখানে এরকম কিছু নাই, মানে একটা জিনিস সবাই অ্যালার্ট। হ্যাঁ, আমি ইন্টারফেস মানে ইমপ্লিমেন্টস এবং ইন্টারফেসের জন্য আরেকটু বলছি, যেমন আমি যদি এক্সটেন্ড করি তাহলে কি হয়? এক্সটেন্ড করলে প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক তৈরি হয়। সো প্যারেন্ট কি করতে পারে? চাইল্ডের কোন কোন ক্লাস নিতে পারে? চাইল্ডের পাবলিক, চাইল্ড প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড অ্যাক্সেস পায়, প্রাইভেটের অ্যাক্সেস কিন্তু সে পায় না। বাট আমি যদি ইমপ্লিমেন্টস করি, তার মানে কি আমি রান করছি, আমি সবকিছু দিয়ে দিতে পারি। যেটা বুঝতে পারছেন? আমি কিন্তু দান চাইলে আমার সবকিছু করে দিতে পারি। বাট আমি যদি বলি মানে আমি আমার সন্তানদের ভাগ দিব, রাইট? ভাগের ক্ষেত্রে যে আমাদের ওই কি বলে যে দলিলনামাটা হবে, ওখানে কিন্তু উত্তরাধিকার সূত্রের কথাটাই লেখা থাকবে। যদি এর চেয়ে বেশি কম কিছু করতে হয়, তখন কিন্তু করতে হয় কি? দান করে দিচ্ছে স্বার্থে, অথবা এখানে সেল করা হচ্ছে, লাইক সাম অফ পেমেন্ট, লাইক আমি 1 টাকা দিয়েও কিন্তু 100 বিঘা জমি লিখে দিতে পারি। তার মানে কি এটা কাইন্ড অফ
সেল, অথবা উল্লেখ করে বলে দিতে পারি যে না আমি আমার এখানে আমার কোনো দাবি দাওয়া নেই, আমি নিঃস্বার্থে দান করে গেলাম। কোন পাশে কোন পাশকে দান করতে, লেফট সাইড কে রাইট সাইড কে দান করছে, লেফট ক্লাসটা রাইট ক্লাসকে ইমপ্লিমেন্টস করছে। বুঝতে পেরেছেন? সো মনে করেন এরকম যে মিনাওর একটা ক্লাস, নিপা একটা ক্লাস, অমরিকা একটা ক্লাস, আমার মাজেদ একটা ক্লাস, উজ্জ্বল একটা ক্লাস, 5 জনই বলছে যে মিনাউর ইমপ্লিমেন্ট শফিউল, নিপা ইমপ্লিমেন্ট শফিউল, তারপর 5টা করে 10টা ফাংশন আমার কাছে। সে ইমপ্লিমেন্টস করেছে, ইমপ্লিমেন্টস 25টা ফাংশন কার কাছে? আমার কাছে। এখন গন্ডগোল বেঁধে যাবে যে আপনাদের মধ্যে যদি কোনো কমন ফাংশন থাকে তখন ওটাকে কি করতে হবে? আবার অ্যাবস্ট্রাক্ট করতে হবে সেম নামে। হতেই পারে আলাদা হলে কোনো সমস্যা নেই, বাট নাম সেম পেলেই সে কি করে দেবে? অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টে আসতে হবে। এবং এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, আমার পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এভরিথিং উইল গো কোথায়? আমার ইন্টারফেসে। সব ফাংশন গুলো চলে যাচ্ছে কার মধ্যে? ইন্টারফেসের মধ্যে। এই অবস্ট্রাক্ট ক্লাসগুলো নরমালি ইউজ করা হয়ে থাকে যে এই ক্লাসগুলো মানে কমন ফাংশনের যে ফিচারটা এটাকে রিডিউস করে, যে কমন ফাংশন গুলো যাতে একটাকে একটার উপর আরেকটা ওভাররাইড না হয়। ওভাররাইড বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, চাইল্ড যখন একটা ফাংশন কল করছে, সে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় বা অ্যাবস্ট্রাক্ট ফাংশন হয়, চাইল্ডের ফাংশনটাই পাবে, প্যারেন্টেরটা পাবে না। যদি সেম নামে ফাংশন হয়, সেম কাজই হয়, তারপরেও সে কোনটা পাচ্ছে? তাদের নিজেরটা, নিজ ক্লাসেরটা। যদি অ্যাবস্ট্রাকশন না থাকতো তাহলে কি হতো? কনফ্লিক্ট হয়ে যেত যে আমি কোন ফাংশনটা অ্যাক্সেস করতে যাচ্ছি। যদি একটা চেঞ্জ হতো তাহলে আরেকটার উপরে ইম্প্যাক্ট চলে আসতো। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাংশনের নামের আগে ক্লাসকে অ্যাবস্ট্রাকশনের জন্য ক্লাসের নামের আগে লেখা যায়, ফাংশনের নামের আগে অ্যাবস্ট্রাকশন লেখা যায়, অ্যাবস্ট্রাক্ট ফাংশন কল করা যায়। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমাদের প্রজেক্টটাকে গুছিয়েছি, এটা আগে লাইভে দিয়ে দেই। 59। আর আজকেরও যে ছোট্ট একটা এক্সাম্পল সহ বাকিটা দিয়ে দিব। কিচ্ছু না, জাস্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে ফাংশন কল করে দিয়েছি, নিয়ে নিলাম। রেজাল্ট পাবো আমরা না, ন্যাসকমের রেজাল্ট জিজ্ঞেস করবো কালকে, আসলে ওরা আপনারা জিজ্ঞেস করবেন। ন্যাসকমের দায়িত্বপ্রাপ্ত সে, হ্যাঁ, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ওই প্রসেসটাই কিন্তু ইনক্যাপসুলেশন। আমি কি বুঝি না পাবলিক কি, প্রাইভেট কি, প্রোটেক্টেড কি? ওই মডিফায়ারের ইমপ্লিমেন্টেশনকে ইনক্যাপসুলেশন বলে, ওটা আরেকটা নাম। বুঝতে পেরেছেন? না, আলাদা কোনো কিছু নাই। পাঁচ 10।
উঠেছে আমাদের এটা টিটি ব্যাচ 1 এ আর একটা অ্যাসাইনমেন্ট ওঠানো বাকি আছে লাস্টে, রাইট? আজকের দিন 60তম দিনের, না 59, আজকেরটা উঠাই নেই। আজকের যে যতটুকু আলোচনা হচ্ছে খাপ ছাড়া বিভিন্ন দিক থেকে, সো সেগুলোই আলোচনা এক জায়গায় রিগ্রুপ করব। ভিডিওটা চলছে। একটা জিনিস ইয়ে ছিল যে আমি একটা ইনভয়েস তৈরি করতে বলেছিলাম। ওই ইনভয়েসটা ইমেলে যাবে, ওই ইনভয়েসটা অ্যাডমিন প্যানেলে দেখা যাবে। এই কাজটা করার ইয়ে করে এনেছে না মাজেদ প্রজেক্ট সহ একটু শেয়ার করে দেবেন, পুরো প্রজেক্টটা শেয়ার করে দেবেন। প্রজেক্টের মধ্যে করা আছে না ইনভয়েসটা? তাহলে জাস্ট ডিজাইন করে এনেছেন, ডাটা তোলেন নাই? আরে কপাল, আমি বললাম ইনভয়েসটা বানিয়ে নিয়ে আসেন, ও ডিজাইন করে নিয়ে আসছে। ওইটাই আমি এখন যাচ্ছি, দেখেন। ও আপ করে দেবে, করার পরে ফাইলটা আপলোড করে দেবো। লারাভেল 5.3 সবকিছু অ্যাকচুয়ালি ইচ্ছে করেও আমরা ইন্ট্রোডিউস করি না। কিছু জিনিস আপনারা একা একা শিখেন, হ্যাঁ, যে কিছু জিনিস রাশ টেনে দিয়ে রাখি, যে লাইক নিজেদের আগ্রহ যেহেতু আছে এটা শিখবেই, আর শিখতে গেলেই সে তার অবস্থাটা বুঝতে পারবে। অনেকেই ফেল করে, অনেকে আবার শিখে যায়। তো আমরা লারাভেল 5.3 কি বলবো? পিডিএফ। হ্যালো, হ্যাঁ, বলছিলাম আপনারটা কি হয়েছে? আমারটা আপনারটা দুজনেরটাই আমি বলতেছিলাম। হাবিবুর রহমান, আপনারটা লিখেন, আপনি লিখেন দুজনেরটাই লিখেন। হাবিব, হ্যাঁ, 044 3201, তারপর এই যে দেখেন, এরা ডোম পিডিএফ ইউজ করেছে। এটা 5.3 তে নিশ্চয় 3 জন্য আপনি তাহলে ডক্স ইউজ করেন। এখানে অ্যাবাউট দিস বুক, এই যে লারাভেল 5.3 এডিটর, এটা তো সাইটে নিয়ে আসে। পিডিএফটা আমরা বানাবো কি জন্য? প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার জন্য ইমেলে, হ্যাঁ, আমরা নরমালি বানাবো প্রিন্ট করার জন্য। পিডিএফটা বানাবো ইমেলে, জাস্ট একটা HTML স্ট্রাকচার পাঠানো হয়, HTML স্ট্রাকচার। প্রিন্ট করার তো প্রসেস তো জাভাস্ক্রিপ্ট যে কি হ্যাঁ, না সেটা করা যায়, বাট পিডিএফ আপনি এখান থেকে প্রিন্ট করলে যে প্রসেসটা হবে, পিডিএফ প্রিন্ট করলে ডেফিনেটলি অনেক ভালো আসবে। ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকবে না।
এই যে আমি বলেছিলাম না যে স্ন্যাপি ভেরিফড আর ভেরিফড ডম পিডিএফ এটাও কাজ করে, স্ন্যাপিটাও কাজ করে। সো ভেরিফড আর স্ন্যাপি কোনো একটা যে 5.3x এখানে কাজ করবে, এরা প্রসেসটা দেওয়া আছে। হ্যালো হ্যালো, ও নাই না, আচ্ছা এখন উপায়, আপনারটা তাহলে আপনি নিয়ে নেন, ঠিক আছে, নিয়ে আপনার কাছে রাখেন, আমি দেখি দুপুরের পরে যে ওটা নিয়ে নিচ্ছি। হুম হুম হুম, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। এই যে এখানে স্ন্যাপির ইউজ করা আছে, একটু খেয়াল করেন কিভাবে ইউজ করতে হবে। আমি পিডিএফ এর জন্য এটা 5.3 তেও সাপোর্ট করবে, সুন্দর করে লেখা আছে যে এটা 5.3 তে সাপোর্ট করবে। কিভাবে আপনি ইউজ করবেন সেটা এখান থেকে বলা আছে স্টেপ বাই স্টেপ। স্ন্যাপি পিডিএফ কিভাবে বানাতে হয়, কোথায় ফাইলটা যাবে, কি নামে ফাইলটা যাবে, জেনারেট হয়ে কোথায় বসবে, রাইট, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যে পিডিএফ বানানোর জন্য ইউজিং দ্য র্যাপার বলা আছে। লোড এসটিএমএল, আপনি এসটিএমএলটা লোড করে দিলেই হবে। রিটার্ন ইনলাইন সেটাও সে করবে। ফ্যাকেট আপনি ইউজ করতে পারেন ইনভয়েস, এই যে ইনভয়েস বানানোর জন্য। সো এই টিউটোরিয়ালটা হেল্পফুল যে আমি কিভাবে এই লাইব্রেরিটা ইউজ করতে পারি। তো খেয়াল করেন যে রিকোয়ারমেন্টটা কি, পিএসপি 5.4 গ্রেটার হতে হবে, ইলুমিনেটেড সাপোর্ট, রিভিউ সাজেশন আছে 3.1 এর জন্য, ভার্সন 3.1 এর জন্য। দেন এখান থেকে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু 4 এর, হ্যাঁ 4 এর জন্য এই অংশটুকু ডাউনলোড করে নিয়ে ইউজ করতে হয়, আমাদের ডাউনলোড করে নিয়ে ইউজ করার দরকার নেই। প্যাকেজ ইনস্টলেশন, আমি যখন আমাদের এটাকে ইউজ করতে যাব, এই ভেরিফড ল্যারাভেল স্ন্যাপি এই লাইব্রেরিটা ইউজ করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে কম্পোজার রিকোয়ারে, ঠিক আছে, কম্পোজার রিকোয়ারে আমি গেলাম, এটাকে লোড দিলাম। তারপরে হচ্ছে আমরা তো এর আগে কি ভেন্ডর ইউজ করেছি না, কিছু ভেন্ডর, কার্ড ভেন্ডর ইউজ করেছি, এইচটিএমএল এর ভেন্ডর ইউজ করেছি। তেমন আবার আমি লাস্টে যখন আমি কি শেখাচ্ছিলাম, গ্লুডিমেনাস শপিং কার্ট লোড দিয়েছিলাম, তখনও কিন্তু এই প্রসেসে গিয়েছিলাম যে কম্পোজার রিকোয়ার গ্লুডিমেনাস শপিং কার্ট, এখানে লিখতে হবে কি কম্পোজার রিকোয়ার ভেরিফড ল্যারাভেল স্ন্যাপি। কমান্ড প্রমে এটা দিতে হবে, এটা কমান্ড প্রমে দিতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে কনফিগ ফাইলে অ্যালাইসে এটাকে যুক্ত করতে হবে। আর এটাকে আমরা কোথায় বলি, দুইটা জায়গা আছে না, একটা হচ্ছে প্রোভাইডার সেগমেন্ট, একটা হচ্ছে অ্যালাইসমেন্ট সেগমেন্ট। সো প্রোভাইডার সেগমেন্টে যাবেন, এটা অ্যালাইসমেন্ট সেগমেন্টে যাবেন। তারপরে আপনাকে আবার কনফিগার ফাইলে যেতে, ফাইনালি ইউ ক্যান পাবলিশ দ্য কনফিগ ফাইল, কনফিগ ফাইলটাকে পাবলিশ করবেন। দেখেন পিএসপি আর্টিসান ভেন্ডর পাবলিশ প্রোভাইডার, এটাকে আপনি পাবলিশ করে দেবেন। এটা এই লাইনটা কমান্ড লাইনে লিখতে হবে, হ্যাঁ এটা আমাকে কমান্ড লাইনে লিখতে হবে। কমান্ড লাইনে লিখার পরে আবার স্ন্যাপি কনফিগ ফাইল, দ্য মেইন চেঞ্জ টু দ্য কনফিগ ফাইল, কনফিগ এর মধ্যে snappy.php নামে একটা ফাইল চলে আসবে। ফর এক্সাম্পল when loaded the composer the link should like that, এই লাইনটা সেখানে ভেরিফড এর মধ্যে দিয়ে দিতে হবে, বাইনারিতে এটা দিয়ে দিতে হবে। এটা বেসিক্যালি এই ফাইলটার মধ্যে দেখেন কনফিগ এর মধ্যে snappy.php নামে একটা ফাইল আসবে, কনফিগ এর মধ্যে snappy.php নামে একটা ফাইল আসবে। এবার লুমিনের মধ্যে একটু খেয়াল করেন, ইন বুটস্ট্র্যাপ app.php আমাকে ক্লাস আকারে এটাকে দিয়ে দিতে হবে। আমাদের কি বুটস্ট্র্যাপের মধ্যে app.php নামে একটা ফাইল আছে না, ওর ভেতরে এই লাইনগুলো অ্যাড করতে হবে। অপশনালি অ্যাড দ্য প্যাকেটস লাইক সো, এটাও আপনি প্যাকেটের মধ্যে অ্যাড করতে পারেন ওই ফাইলের মধ্যেই,
পরে এটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এটা যখন ইউজ করতে যাবেন তখন বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, স্ন্যাপি পিডিএফ এর একটা অবজেক্ট। দেন এখানে যা লেখা হয়েছে এটা একটা এইচটিএমএল, তারপর কি লিখতে হবে, জেনারেট এইচটিএমএল। এই যে এইচটিএমএলটা প্রোভাইড করছেন, কি নামে ফাইলটা হবে সেটা বলে দিচ্ছেন, তারপরে স্ন্যাপি জেনারেট ফাংশন কল করছেন, কোথায় ফাইলটা জেনারেট হয়ে বসবে সেটা আপনি বলে দিচ্ছেন। দ্যাটস অল। ডলার HTML এর মতো তারা কি HTML বা আমরা কি এখানে দিস লোড ভিউ দিয়ে আমাদের পেজ লোড করে দিব? হ্যাঁ, এখানে আমাদের পেজটা লোড করে দেবেন। এই হচ্ছে রিটার্ন রেসপন্স করবে স্ন্যাপি থেকে এবং অ্যারেটা রিটার্ন হয়ে যাবে। আপনি এইটুকুই ইউজ করতে পারেন কন্টিনিউশনে। আপনি আজকে একটু চেষ্টা করেন, ওকে? কালকে তো বেসিক্যালি প্রোগ্রামটা 11টা নাগাদ হবে। আমরা 11টা না 9টায়, সকলের 9টায় আসতে হবে। ইন্টারভিউ কিভাবে ফেস করবেন, ইন্টারভিউ কি ধরনের কোশ্চিন হয় এবং তার অ্যান্সার কোনটা, কি অ্যান্সার আপনারা দেবেন সে সম্পর্কে আমি ঘন্টাখানেক কথা বলবো কালকে। আমি বোঝাতে পেরেছি? সো এভরিবডি শুড কাম 9 o'clock। 9 p.m. 9 p.m. না 9 a.m. আমি যেন এসে দেখি যে আপনারা বসে আছেন, ঠিক আছে? আমার যেন এসে বসে থাকতে না হয় যে লাইক আমিনুর আসছে, রাসেল আসছে, রাব্বানি আসছে। %100% উপস্থিতি এই ক্লাসে একজনেরই আছে, আমিনুরে। বেসিক্যালি মানে একরাম পলিমরফিজম ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং, ওই যে অ্যাবস্ট্রাকশন যেটা বলা হলো, মেথড ওভাররাইডিং এর মধ্যে পড়ে যে আমি কোন ফাংশনটাকে লোড করতে কল করতে যাচ্ছি। আপনি বলছেন কি ওভাররাইডিং আর ওভারলোডিং, এইটা মানে ওভাররাইডিং হয় ফাংশন কলিং এর ক্ষেত্রে, আর লোডিংটা চলে আসে ক্লাস বেসড। যে আপনি যখন হ্যাঁ হ্যাঁ আমি যখন বেসিক্যালি ক্লাস বাই ক্লাস নিয়ে আগাচ্ছি, মনে করেন যে অনেক সময় এই প্রবলেমটা দেখা দেয়, ওভারলোডিং প্রবলেমটা, যে আমার ক্লাস এ লিঙ্ক আপ আছে, ক্লাস বি লিঙ্ক আপ আছে, আমি যে ফাংশনটা কল করেছি, মনে করেন আমি যদি ডিরেক্ট অবজেক্ট তৈরি করে কল করি সেখানে কোনো প্রবলেম নাই। বাট আমার যদি অবজেক্ট তৈরি করতে না হয়, যে সরাসরি আমি ফাংশনকে কল করতে পারছি, তখন যে ক্লাসটা নিচে আছে, যেমন বোঝা যায়, মনে হয় মানে যেটা হয়ে থাকে বিশেষ করে যে জাভাস্ক্রিপ্ট বেস যখন প্রোগ্রামিং হয়, ওভারলোডিং এর প্রবলেমটা সবচেয়ে বেশি ওখানে দেখা দেয়। jQuery যে ফাইলগুলো লিঙ্কড অবস্থায় আছে, মনে করেন jQuery 1.js, jQuery 2.js, বোথ এর ভেতরে abc নামে দুইটা ফাংশন আছে। 1 এও abc ফাংশন আছে, 2 তেও abc ফাংশন আছে। আমি যে ফাংশনটা কল করেছি abc, কোনটা পাবে? নিচেরটা। উপরেরটা ওভাররাইড হয়ে যাবে। উপরেরটা পাবে না, নিচেরটা পাবে, সর্বশেষটা যেটা লোডেড অবস্থায় আছে। নো কনফ্লিক্ট করা যায়, নো কনফ্লিক্ট ইউজ করে আমি কনফ্লিক্টটা দূর করতে পারি। কোয়েরি প্রজেক্ট নিয়ে কারো কোনো আলোচনা? ল্যাপটপ নিয়ে আসেন, আপনার প্রজেক্ট আমি দেখি। একজন তার প্রজেক্টটা আমাকে দেখাতে চাচ্ছে। নিপা প্রজেক্টের কি অবস্থা? আপনি তো সারা রাত যে কি করেন আর অফিসে এসে ঘুমান?
ক্লাস টাইমে ঘুমান। মোল্লার কি অবস্থা? ওয়েবসাইট তো উঠে গেছে, আপনার তো আর কোনো সমস্যাই নাই। mollaIT.com। স্যার গতদিন স্যার এই ম্যানুফ্যাকচারার পর্যন্ত দেখিয়েছিলাম, তো তারপরে স্যার ওই যে পাবলিকটাকে সরিয়ে দিছি, তারপরে প্রোডাক্টের কাজ করছি, আর হচ্ছে এই কোথায় আপনি মানে হ্যাঁ জব করতেছেন না? আচ্ছা, আপনার পড়াশোনা যেন কোথা থেকে? জগন্নাথ ইউনিভার্সিটি। কোন সাবজেক্ট? ফিলোসফি। আচ্ছা, ঠিক আছে। আপনি যে কারো একজনের কাছ থেকে সিভি প্যাটার্ন নেন, সিভি নেন। নিপাকে একটা সিভি দিয়েছিলাম না, মনে আছে? একটু শেয়ার করেন তো সবাইকে, আমাদের গ্রুপে আপ করে দেন। হ্যাঁ, আমারটা ওইটা দেখে দেখে সিভি বানান, বানাই আমাকে ফরওয়ার্ড করেন। এটা তো ওইদিন দেখাইছিলাম যে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখানে আপনি বলছিলেন যে ইয়ে করার জন্য দুটো জাস্ট তার টোটাল প্রাইস, পার প্রাইস আর পার সেল প্রাইস। স্ক্যান তো আমার তো আর বারকোড নাই, তার কারণে আমি অ্যাড ফর সেল দিয়ে রাখছি আর কি। দিলে এই প্রোডাক্ট হয়তো বানায়। ধরেন যেটা সেল হয়ে গেছে স্যার, ওইখানে একটা মেসেজ দিতে হবে যেটা সেল হয়ে গেছে সেই প্রোডাক্ট তো আর নাই। সোল্ড আউট। হ্যাঁ, এই যে অ্যাড ফর সেল ওইটা চলে আসছে স্যার। এখন স্যার যেহেতু আমার এখানে তো আর কোয়ান্টিটি আর আপডেট করার কিছু নাই, কারণ হচ্ছে বারকোড রিডারে একটা প্রোডাক্টের তো একটাই ইউনিক আইডি। হাইয়েস্ট হইতে পারে যে আমার প্রাইসটা, এখন আমার কেউ পরিচিত হয়ে আসলো, আমি তো তার থেকে কিছুটা কম তো রাখতেই পারি। না, এখান থেকেও কোয়ান্টিটি আপডেট করা যায়। কিভাবে স্যার? আমার এই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি বারকোডে স্ক্যান করলাম, সেই প্রোডাক্টের ইয়ে তো একটাই। ভেতর থেকে করা যায়। যখন স্ক্যান হয়ে গেল, হ্যাঁ, যখন আমার ডাটা চলে আসলো, দেন আমি কার্টের প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট করছি। আমি তো ওই প্রোডাক্টের মডেল টডেল ধরে কোনো কিছু করছি না। আমার এই যে বারকোড, একটা মডেলের তো বিভিন্ন, বুঝি নাই স্যার আমি। বোঝেন নাই যে আপনি যখন বারকোড রিড করলেন, হ্যাঁ। রিড করে প্রোডাক্ট এখানে চলে আসলো, এটা তো আপনার কার্ড। এই কার্ডের এই কোয়ান্টিটিটা আপডেট করতে দিচ্ছে। মানে এই যে আমি যেরকম করছিলাম, কোয়ান্টিটিটা আপডেট এখন কি কোয়ান্টিটি আপডেট করে কি 2 লিখবো? আমি 5ও লিখতে পারি। তো 5 দিলে কি 5 জনের বারকোড কি একই হবে? 5 জনের বারকোড না, তো আমি 5টা কোয়ান্টিটি নিচ্ছি। 5টা কোয়ান্টিটির কি বারকোড কি এক? না, বারকোড তো ভিন্ন, তখন হ্যাঁ। আলাদা আলাদা করে এন্ট্রি করতে এই কারণেই তো আলাদা আলাদা স্যার। আমার তো পার ওয়াইজ শুধু প্রাইস এইটা হয়তো তুমি কখনো কোয়ান্টিটি একটার বেশি দিতে পারবে না। ডেফিনেটলি। আর জিনিসটা তো এটাই হয়, কেউ একজন আমার কাছ থেকে আসলো কোয়ান্টিটি, কিন্তু আমি তো ওই নরমালি যেটা হয় আমি বলি পয়েন্ট অফ সেলে, যখন বারকোড রিড হয়, প্রোডাক্টের বারকোড ডিফারেন্ট, বাট প্রোডাক্ট যখন সেম তখন অটোমেটিক কোয়ান্টিটি সে বাড়িয়ে নেয়। এক থাকলে 2 করে নেয়, আর আবার অ্যাড করলে আবার হিট করে, আবার বারকোড দিয়ে ওটাকে রিড করে এবং এটা হিট করে। হ্যাঁ, এখানে যখন আপনি আরেকটা বারকোড রিড করবেন তখন অটোমেটিক্যালি এখানে আরেকটা প্রোডাক্ট এখানে না, মনে করেন এই ইয়ে হচ্ছে সেম টাইপের প্রোডাক্ট বাট বারকোড ভিন্ন। প্রোডাক্ট টাইপ কি সেম, আমার সেম প্রোডাক্ট, আমি বলছি আমি সোপই কিনছি, সোপ আবার কি সেম ব্র্যান্ডের, আমি ডোভ সোপ কিনছি, ডোভ লিখলাম, আমি বারকোড তার ভিন্ন, আমি আবার আরেকটা ডোভ বারকোড দিলাম, মানে দুইটা সবার। হ্যাঁ, তখন আবার আলাদা একটা এন্ট্রি করবে। না ঠিক আছে, এটা আলাদাই এন্ট্রি করার কথা, হ্যাঁ। আলাদাই এন্ট্রি করবে, ঠিক আছে। এখন স্যার আমার একটা কোশ্চেনটা হলো, আমি এখানে এই যখন আমি প্রোডাক্ট পারচেস করছি, অ্যাড করতেছি আমার স্টকে, তখন আমি সাপ্লায়ারকে একটা ইনভয়েস দিব, আর নিশ্চয়ই আমি যখন প্রোডাক্টটা সেল করে দিব এখানে যখন সেলে ক্লিক দিব, সেলে ক্লিক দেওয়ার সাথে সাথে তো আমার কাস্টমারকে একটা ইনভয়েস দিতে হবে। সেই ইনভয়েসটা স্যার জাস্ট ডিজাইন করে রাখছি, ইনভয়েসটার ডিজাইনটা হচ্ছে, এখন ইনভয়েসটার ডিজাইনটা ছোট করার কারণ হচ্ছে স্যার এখন ওই যে প্রিন্টারতে বের ছোট চিকন প্রিন্টার। হ্যাঁ, চিকন, এগুলো কি প্রিন্টারে বলে স্যার? এগুলো কি নরমালি এইভাবেই প্রিন্ট করা যায়? আমরা যে প্রিন্টের কোড লিখি এইভাবেই করা যায়? প্রবাবলি, আমার জানা নেই, ওদের সঙ্গে কথা বলতে হবে।
যারা ওই ইউজ করে মনে হয় সেম জিনিস। আর স্যার প্রিন্টটা যে করবো স্যার, এবার আমার কথা হচ্ছে আচ্ছা, প্রিন্ট করার পরে আমি যখন সেল বাটনে ক্লিক দিব, সেল বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই কি আপনার প্রিন্ট পেজ চলে আসবে নাকি প্রিভিউ আসবে, প্রিন্ট প্রিভিউ আসবে, দেন প্রিন্ট করে দেবেন। এট এ টাইম সেলও হয়ে যাবে, আমার ডাটাবেস থেকে সব কাটসিট মাইনাস টাইনাসও হয়ে যাবে, প্লাস এই এক ক্লিকে পিডিএফ ফরম্যাটটা সামনে চলে আসবে, জাস্ট এখান থেকে প্রিন্ট করে দেবে। এই স্যার এতটুকুই হলো। ঠিক আছে, ভালোই হচ্ছে। হ্যাঁ, আরো কমপ্লিট করেন, টাইম কিছুটা হয়তো আর প্রয়োজনে এখন বাড়াই হচ্ছে দিবেন। রিপোর্টগুলো জেনারেট করবো আর কি, আমি 14 তারিখে কত ইয়ে করছি। গ্রাফিক্যাল রিপোর্ট জেনারেট হ্যাঁ। করেন। রায়হানের কি অবস্থা প্রজেক্টের? আমি বুঝলাম না গ্রাফিক্যাল রিপোর্ট মানে গ্রাফ দিয়ে দেখেন। সেই ক্ষেত্রে তো আবার ইয়ে লাগবে স্যার, ওই যে চার্ট টার্ট ওগুলো ইউজ লাগবে। করেন, ইউজ করেন। হ্যাঁ রায়হান বলেন, কি অবস্থা প্রজেক্টের? কি করছিলেন আপনি? হ্যাঁ, স্পোর্টস সাইড। রাব্বানি কি নিয়েছিলেন আপনি? ওইটাই করছেন আপনি? রাসেল আচ্ছা, কি অবস্থা? আচ্ছা। নিপার কি অবস্থা? আচ্ছা। আমেরিকা মাস্টারিং করলে তো হবে না, আপনাকে পুরো প্রজেক্ট দেখ। আপনি কি ঢাকার বাইরে যাবেন? আচ্ছা, তারপরেও আপনাদের বিগ অকেশন হয়তো ওই পরিবেশ পাবেন না, বাট একটু চেষ্টা করেন। হ্যাঁ, লেট নাইটের দিকে যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন একটু চেষ্টা করেন, আগে থেকে রেস্ট টেস্ট নিয়ে রেখে ওই সময়টাতে একটু চেষ্টা করেন যাতে প্রজেক্টটা সাবমিট করতে পারেন। কালকে হয়তো আমি একটা টাইম বলে দিব, যাতে একটা সার্টেন টাইম দিব যাতে প্রত্যেকে একটা ভালো প্রজেক্ট দাঁড় করাতে পারে। হুম 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 হুম। হ্যালো হ্যালো, মনে হচ্ছে আমার এখানে ইন্টারনেট নেই। রিপন ইন্টারনেট আছে? ইন্টারনেট চলে গেছে, ঝামেলা হচ্ছে। দেখি আবার আমি রেজিস্টার টেস্টার দিয়ে দেখা হচ্ছে। রিস্টার্ট দেন তো, ইয়েটা রিস্টার্ট দেন। না না না, রাউটার রাউটার রিস্টার্ট দেন। না। হ্যাঁ, ওদেরই নাই, তার মানে ওই ওই এন্ডেরই কোনো। আচ্ছা আচ্ছা। তারপরে একটা ওই ইয়েতে রাখেন, ফোন দেন ওনাকে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না, জানাই রাখা ভালো। রেদওয়ান, কি অবস্থা প্রজেক্টের? হ্যাঁ, এখন নিয়ে আসেন। নিপু, কি বানাচ্ছেন আপনি? হোটেল হোটেল ম্যানেজমেন্ট। আর খাইরুল, দুজনই হোটেল ম্যানেজমেন্ট। দুজন তো বললো, আর তিনজন কি করে হলো? রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট। আপনি তো নিয়েছেন, একা একাই নিয়েছেন। নিউজ পেপার ভ্যালিডেশন। আর হয়ে গেছে সবকিছু? ইন্টারনেট নাই। JSON kind of Ajax, JSON ডেটা, এটাও রেসপন্স টেক্সট আকারে ক্লায়েন্ট সার্ভার এন্ড থেকে ক্লায়েন্ট এন্ডের কাছে ডাটা আসবে।
এমবেড করে ডাটা পাঠায়, ওটাকে ভেঙে ভেঙে জেসন ডাটা এক্সএমএল এর মাধ্যমে ভেঙে ওই ডাটাগুলোকে এখন ফ্রন্ট এন্ডে রিড করাতে হয়। এই এক্সএমএল ই কাজ করে। অ্যাজাক্স আর জেসন সেম। বলেন। সাব ক্যাটাগরি হয়েছে। সাব ক্যাটাগরি দিয়েছে, সাব ক্যাটাগরি গুলো এখান থেকে আসতেছে একটি ক্যাটাগরি থেকে, ম্যানেজ সাব ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, অ্যাড নিউজ। অ্যাড নিউজে হচ্ছে ক্যাটাগরি এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো আসবে। এই ক্যাটাগরি যদি আমি খেলা সিলেক্ট করি, খেলার আন্ডারে যেগুলো আমি সাব ক্যাটাগরি দেখছি এগুলো সিলেক্ট করবো। জাভাস্ক্রিপ্টে করেছে যে করে দিবে। আর হচ্ছে ম্যানেজ নিউজ, এখন লগইন আর রেজিস্ট্রেশন ফ্রন্ট এন্ডে আর ফ্রন্ট এন্ডে এখনো কিছু লিঙ্ক দেয়নি, অল্প কিছু দিয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে এখনো কিছু উঠায়নি আর কি। স্যার ডিজাইন নিজে করেছেন? ডিজাইন আমারটা দেয়নি, এটা নামাই নিছে আর কি টেমপ্লেট। এইটুক শুধু ডাইনামিক আসছে। করেন, শেষ করতে থাকেন। আচ্ছা, তাহলে যে অবস্থাটা আপনি নিয়ে আসেন। স্যার এটা পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করব? ওটা করছি হোস্টিংটা, ডোমেইনটা পার্ট করে। এখান থেকে না, ফরগেট পাসওয়ার্ডে যান। লগ আউট করার পর ফরগেট পাসওয়ার্ড থেকে ইমেল অ্যাড্রেস দেন, ওখান থেকে একটা লিঙ্ক দেবে, ওখান থেকে চেঞ্জ করুন। ইন্টারনেট নেই। একটা চুজ করছি স্যার। স্যার এই কন্টেন্টগুলো নিচ্ছি, বুকিং ফর্ম। বুকিং ফর্ম। আর স্যার এই লগইনে এটা করছি। এখন স্যার মানে আমি একটা ওই ইয়ার ডায়াগ্রাম তৈরি করছি, এখন এটা বেসিসে আমার নামে ডেটাবেসটা দিতে হবে, সেটা কিভাবে করবো আসলে? করেন আপনি। ইয়ার ডায়াগ্রাম হয়ে গেলে স্কিমা ডায়াগ্রাম তো খুব সহজেই বানানো যায়। তো স্যার একটু দেখেন এটা স্যার হবে কিনা মোটামুটি। ঠিক আছে, হবে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে আর কিছু বলছি না, এই পর্যন্তই রাখছি। গুড বাই। কোনটা? laravel.com এ যাবেন, ফর্ম ভ্যালিডেশন দিয়ে সার্চ দেবেন, একটা ছোট্ট ফর্মে 2টা ফিল্ডের ভ্যালিডেশন ওখানে দেওয়া আছে। ভ্যালিডেশন লাইব্রেরি আছে, ভ্যালিডেশন লাইব্রেরির মধ্যে করাই আছে। ওগুলো ছোটখাটো জিনিস আপনাদের শিখতে হবে। হ্যাঁ, ওইগুলো সব জিনিস আমরা দেখাবো না। বাই দ্য ওয়ে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস, যে আমরা এতদিন ধরে একটা কোর্স চালানোর পরেও আপনারা শেষ পর্যন্ত থাকতে পেরেছেন। ওকে, এর জন্য আবারও থ্যাংক ইউ জানাচ্ছি তালহা ট্রেনিং LICT E&Y এর পক্ষ থেকে। আমরা LICT IT টপ আপের তালহা ট্রেনিং এর ফার্স্ট ব্যাচ, সো অলওয়েজ ফার্স্ট ব্যাচ একটু এক্সট্রা বেনিফিট পায়, এক্সট্রা কেয়ারিং পায়। সো আমরা মোটামুটি আপনাদের একটু বেশি সময় ধরে জানানোর বোঝানোর চেষ্টা করেছি। এটার একটা ফিডব্যাক আমরা এক্সপেক্ট করছি। আমরা আশা করছি যে উইদিন ডিসেম্বর আমরা সবাই বলবো যে আমাদের সবার হাতে জব আছে।
উইদিন ডিসেম্বর। আমাদের গ্রুপে 42 আউট অফ 42 25 অলরেডি জয়েন, রাইট? যদিও আগে 12 থেকে 15 জন আগে থেকে জয়েন ছিল, স্টুডেন্টস জয়েন থাকা অবস্থা আমাদের ক্লাসে জয়েন করেছে এবং অনলাইনে তারা ক্লাস করেছে। আর পরবর্তীতে ক্লাস চলাকালীন সময়ে আমরা বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন জায়গায় জয়েন করেছি, তাই না? নুসরাত, সাব্বির, ফাহাদ, রাব্বানি, এছাড়াও নিপা, রাইট? নিপা, রাসু, এরকম আরো কয়েকজন আছে যারা অলরেডি আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করা শুরু করেছে। আমরা আর বাকি যে 15-16 জন আছি, এরা যেন প্রত্যেকেই আগামী ডিসেম্বরের মধ্যে জব পেয়ে যায়, সে চেষ্টা কিন্তু চালাতে হবে। আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করব, আপনারা আপনাদের এন্ড থেকে চেষ্টা করবেন। সো আমরা যেখান থেকে পাঠাবো, ইনফর্ম করব, সেখানে যেতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং ইন্টারভিউ মানে সিরিয়াসলি নিতে হবে বিষয়গুলোকে, যাতে আমি কাজটা বা জবটা পেয়ে যাই। যে কোনো অফারে সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলাই ভালো। 2-1 দিন চিন্তা ভাবনা করেন, সিনিয়রদের সঙ্গে কথা বলেন, নিজে একটু ভালো করে বোঝেন, দেন আপনি হ্যাঁ না যা বলার সেটা বলেন। ইনস্ট্যান্ট নাও বলবেন না কোথাও, রাইট? আপনার মনে হতে পারে যে না এটা আপনার জন্য বেটার না, বাট এটা হয়তো সিনিয়রের সঙ্গে আলোচনা করলে সে হয়তো আপনাকে পাথ দেখাতে পারবে যে না ভবিষ্যতে এটা আপনার জন্য বেনিফিটেড হতে পারে। কিছু জব আছে যে ফার্স্ট টাইম এর মানে প্রথম 2-3 বছর স্ট্রাগলিং পিরিয়ড বলা হয়। কিছু কিছু জব আছে ফার্স্ট থেকে কি অনেক চাঙ্গা ভাব থাকে, আস্তে আস্তে সেটা দমে আসে। সো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। হাই পেড স্যালারি ফার্স্টে আপনি অফার পেয়েছেন, বাট এর ভবিষ্যৎ নেই, আপনি কিন্তু ধরা। ভবিষ্যৎ আছে, আপনি শুরু করেছেন একদম শূন্য থেকে, আপনার ডেফিনেটলি আপনি আস্তে আস্তে কি ইমপ্রুভ করতে থাকবেন, আপনি কখনোই ডিমোরালাইজড হবেন না। আপনি ডিমোরালাইজড, আপনি হতাশ, আপনি শেষ। আপনার উন্নতি যদি না হয় দিন দিন, আপনি হতাশ হবেনই। শুরু করেছেন একটা দিয়ে এবং ওইটাই বছরের পর বছর চলে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সামনে আর আগানোর সুযোগ কম, সেখানেই কিন্তু হতাশা শুরু হবে। এবং যখন হতাশা শুরু হবে তখন আপনি কিন্তু আর টিকে থাকতে পারবেন না। তো এমন ভাবে শুরু করবেন যে লাইক আমি যেন সামনের দিকে ভালো মতো আগাতে পারি এবং আমার গ্রোথ যেন অলওয়েজ হতে থাকে, আমি যেন অলওয়েজ মুভ করতে পারি। ক্লিয়ার? সো থ্যাংক ইউ ভেরি মাচ, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, আমাদের দেখা হবে লাস্ট ডেতে আগামীকালকে, বাট আমাদের কমিউনিকেশনটা যেন স্টাবলিশ থাকে। আমাদের গ্রুপ আছে তালা ট্রেনিং এ, সো তালা ট্রেনিং এ গ্রুপটাতে অ্যাক্টিভিটি যেন থাকে। আপনারা কিন্তু অ্যাম্বাসেডর, হ্যাঁ আপনারা কিন্তু তালা ট্রেনিং এর অ্যাম্বাসেডর। সো আপনারা যত বেশি পারবেন আমাদের একটু মার্কেটিং করবেন, এটা হচ্ছে আমাদের চাওয়া। আমাদের মার্কেটিং করবেন, লাইক কিভাবে আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আমাদের সাইটটা আপনারা একটু রেগুলার ভিজিট করেন, মানে আমাদের সাইটটা ইউজ করেন, এটাই কিন্তু আমাদের বলতে পারেন যে আমাদের বেনিফিট। আমাদের ইউজার যত বাড়বে, আপনারা যত বেশি আমাদের সাইটে আসবেন, আপনি আপনার সাথে সাথে আরো অন্যজনকেও এনকারেজ করবেন যে সাইটে আসেন, এখানে ইনফরমেশন আছে, শেখেন, রাইট? মানে সংযোগটা যেন থাকে, কমিউনিকেশনটা যেন থাকে। গ্রুপটা যেহেতু হয়েছে, গ্রুপের অ্যাক্টিভিটি যেন থাকে, যে যেখানেই থাকি আমাদের মধ্যে যেন বন্ডিংটা টিকে থাকে। আপনারা যদি সফটওয়্যার কোম্পানিতেও যান, দেখবেন যেন একজন আরেকজনের হেল্প সবসময়ই লাগছে। আমি পেরে উঠছি না, সে হয়তো ওই কাজটা করেছে, আপনি জাস্ট একটা কল, দেখবেন যেন সঙ্গে সঙ্গে ওই হেল্পটা চলে আসে। বন্ডিংটা প্রফেশনাল লেভেলের বন্ডিংটা একটু ডিফারেন্ট। ওকে, হ্যাঁ বলেন, উনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমাদের হচ্ছে আপনি কষ্ট বেশি করেছেন, আমরা তো এসে বইয়া গেছি, আপনি শুধু করছেন বুঝাইছেন। আচ্ছা, আপনারা কম কষ্ট করেন নাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আসা কষ্টকর। আমি সকালবেলা ঘুম থেকে ওঠা বলতে আমি নর্মালি 6:30 থেকে 7টার মধ্যে উঠে যাই, 6:30 থেকে 7টা। সো 9টায়, বরঞ্চ আমার 9টায় আসার কথা ছিল, আমি রেগুলারই প্রায় 9:30টায় এসেছি, তাই না? ওকে।